আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শাকিলস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এর আগে গণিতের সংক্ষিপ্ত প্রস্তুতিকে সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা যে পর্বটা দেখব সেটা খুব সহজে কিভাবে গণিতের এমসিকিউ প্রস্তুতিটা সম্পন্ন করা যায়। তো চলো আমরা কথা বেশি না বলে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। তাহলে চলো দেখা যাক। আমরা প্রথমে যে অংশটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সেট ও ফাংশনের এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে আমি সেটা নিয়ে প্রথমে কথা বলবো আজকে তোমাদের সাথে ইনশাআল্লাহ। সেট ও ফাংশন এই অংশটা, সেট ও ফাংশন এই অংশের দেখো বেসিক জ্ঞান সম্পূর্ণ থাকতে হবে, কারণ তোমরা বুঝতেইছো যে একটা প্রস্তুতির সময় মানে এমসিকিউ নিয়ে আমি যদি এখন কথা বলি, যদি একটা অধ্যায়ের এ টু জেড কথা বলতে যাই তাহলে চিন্তা করো যে এ টু জেড কথা বলতে গেলে একদিনে কথা বললে আসলে কোনোভাবে শেষ করা সম্ভব না। তো আমরা এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশ নিয়েই কথা বলবো এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ অংশ যেটা নিয়ে কথা বলবো ওটার বিস্তারিত ব্যাখ্যাটা তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার, মানে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো, গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেট ও ফাংশনের, সেটা হচ্ছে তোমাকে কী করা হবে, কোনো একটা সেট দেওয়া হবে, মনে করো এ সেট এ বি সি ডি, যে কোনো সংখ্যক উপাদান থাকতে পারে, 4টা 3টা 5টা 6টা যে কোনো সংখ্যক উপাদান দিয়ে তোমাকে এখানে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যে পি অফ এ এর উপাদান সংখ্যা কতটি, এই প্রশ্নটা করতে পারে। তো এই পি অফ এ এর উপাদান সংখ্যা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি, মূলত সেটা কি 2n সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে পারি। পি অফ এম বলতে মূলত এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যাকে নির্দেশ করে। তো আমি আজকে মূলত এই সূত্রটা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এই সূত্রটা নিয়ে কত ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়টা একটু ক্লিয়ার করব। তো যেটা বলি তাহলে এইটা হচ্ছে কোনো সেট, যে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র। এটা দ্বিতীয় বিষয়, যে কোনো সেটের অর্থাৎ এ সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র ঠিকই একইটাই অর্থাৎ এ সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্রও কিন্তু এটাই। ফোনটা দাও, তোমার ফোনটা নাও তো আম্মা, যাও তুমি ওই যে ওই ফোন তুমি নাও, যাও ওটা নাও। সরি, তাহলে দেখো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে কোনো সেটের উপসেট সংখ্যা যদি বলে তবু এই একই সূত্র। তাহলে চলো আমরা এই একই সূত্র দিয়ে আসলে কি বের করা যাবে সেটা দেখে নিই। অর্থাৎ যে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, এটা কি সূত্র কি 2n। একইভাবে যে কোনো সেটের উপসেটের সংখ্যা একই সূত্র, যে কোনো সেটের প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র 2n-1। তাহলে এই তিনটা সূত্র অর্থাৎ একটা সূত্র দিয়েই দুইটা বিষয় বের করা যাচ্ছে এবং নিচেরটা দেখো একটু ভিন্ন। তাহলে প্রথম সূত্র ব্যবহার করে আমরা যে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে পারবো। এইটা ব্যবহার করে একই সূত্র ব্যবহার করে যে কোনো সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করতে পারবো। আর এই নিচের সূত্রটা ব্যবহার করে যে কোনো সেটের প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় করতে পারবো। তো ওকে, ঠিক আছে, বাট এই সূত্রের আমি তো এন বুঝতেছি না যে আসলে এন জিনিসটা কি। আমাকে সর্বপ্রথম এন বুঝতে হবে যে এন বিষয়টা কি। এন হচ্ছে যে কোনো সেটের উপাদান সংখ্যা, এন বুঝতে পারলে এই এমসিকিউ তুমি কমন পাবা ইনশাল্লাহ, এবং অবশ্যই অ্যাকিউরেট অর্থাৎ সঠিক আনসারটা করতে পারবা তুমি। ভালো করে বুঝো, এন যে কোনো সেটের উপাদান সংখ্যা মানে কি, মানে হচ্ছে দেখো তো এখানে এই যে পি অফ এ এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে সহজভাবে বললে এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে এই এনটা নির্দেশ করে যে এই এ এর উপাদান কয়টা আছে, 1 2 3 4। তাহলে এই এ সেটের উপাদান কয়টা আছে বলো তো,
এ সেটের উপাদান 4, অর্থাৎ এ সেটের জন্য এন এর মান 4। একইভাবে যদি মনে করো এখানে বি দিয়ে রাখে, বি দিয়ে তোমাকে এখানে বলে দিল 1 2 3 4 5 এরকম, তাহলে বি সেটের জন্য এন এর মান কত হবে বলো তো? অবশ্যই 5। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যখন প্রশ্ন করতেছে যে এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, তখনও এটা, বা এই এ সেটের শক্তি সেটকে কী দিয়ে প্রকাশ করা যায়? পি অফ এ দিয়ে প্রকাশ করা যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো আশা করা যায়। তাহলে আবার যদি জিজ্ঞেস করে যে এ সেটের উপসেটের সংখ্যা, তাহলে ওই একই সূত্র 2 টু দি পাওয়ার n। তখন কি করব? তাহলে দেখো আমরা বুঝে ফেলছি যে n বলতে এই এ সেটের উপাদান সংখ্যা নির্দেশ করতেছে। তাহলে চলো এবার আমরা এই এ সেটের জন্য আমরা শক্তি সেটের উপাদান বের করি। তাহলে শক্তি সেটের উপাদান বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n। তার মানে 2 বসাবো, আর এই যে n এর মান এখানে কত? 1 2 3 4, তাহলে এখানে 4 বসিয়ে দেবো। তাহলে উপাদান আসে কত বলো তো? অবশ্যই 2কে 2 পাওয়ার 4 করলে 16 আসবে, এটা আসতেছে। ওকে, তাহলে এটা কি? এটা গেল পি অফ এ এর উপাদান সংখ্যা, পি অফ এ এর উপাদান সংখ্যা, বা সহজে বললে বাংলা এভাবে বলতে পারে যে এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, এভাবে বলতে পারে। ওকে, এরপরে পরের প্রশ্ন এটা যে এ সেটের উপসেট সংখ্যা কতটি? উপসেট সংখ্যা, তবু সূত্র কি? তবু সূত্র এই 2 টু দি পাওয়ার এনই, অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র যা, উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র একই, 2 টু দি পাওয়ার n। তাহলে n এর জায়গায় কত বসিয়ে দেবো? 4 বসিয়ে দেবো। তাহলে মান আসে কত বলো তো? 16, অর্থাৎ উপসেট সংখ্যা 16টি আসবে। এখন আসি এ সেটের প্রকৃত উপসেট কতটি? এ সেটের প্রকৃত উপসেট কতটি? এ সেটের প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n, ইজ এখানে n এর মান কত? 1 2 3 4, তাহলে 4 মাইনাস 1, তাহলে 2 পাওয়ার 4 করলে 16 মাইনাস 1, তাহলে এটার মান আসবে হচ্ছে 15টি। অর্থাৎ আরও সহজভাবে বলি যে কোনো সেটের উপসেট সংখ্যা 16টি হলে তার প্রকৃত উপসেট একটা কম হবে। এই যে n 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে একটা কম হবে, 15টা হবে। যদি উপসেট সংখ্যা 8টা হয় তাহলে প্রকৃত উপসেট 7টা হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা যে কতবার বোর্ড কোশ্চেন আসছে, তোমরা বোর্ড কোশ্চেন খেয়াল করলে দেখে থাকবে যে আসলেই অনেকবার এসেছে এটা। সো আমরা যেটা করব, এই প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো, এই প্রশ্নটার উপর ভালো প্রস্তুতি রাখবো। দ্বিতীয় যে বিষয়, এখান থেকে প্রশ্নটাকে একটু ঘুরায় পেঁচায় করতে পারে। এটা ইম্পর্টেন্ট জায়গা, তো মানে তোমার বেসিক কতটুকু ক্লিয়ার ওরা একটু তোমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে যে আসলে তুমি কতটুকু জানো। সেটা কিভাবে প্রশ্ন করতে পারে? এইভাবে প্রশ্ন করতে পারে। মনে করো দুইটা সেট দিয়ে দিয়েছে যে এ বি এবং বি সেট ইকুয়াল টু, মনে করো এ বি সি। এরপরে মনে করো বলতেছে যে এবং সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে সি এর শক্তি সেটের উপাদান কতটি? শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি? এখানে মনে রাখবা এই প্রশ্নটার জন্য 3টা প্রশ্ন করা যাবে। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, এই সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি? সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি? 1। 2 নম্বর প্রশ্ন, সি সেটের বা সি এর উপসেট সংখ্যা কতটি? তৃতীয় প্রশ্ন, ওই আগের প্রশ্নের মতোই যে সি এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি? তাহলে সূত্র ওই একই সূত্র, 2 টু দি পাওয়ার n, উপসেট সংখ্যা নির্ণয়ের জন্য 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয়ের জন্য 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তবে এখানে এই মানগুলো বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? সিকে বের করে নিতে হবে। সি কি আছে দেখো তো? সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে আমরা যেহেতু এমসিকিউ প্রশ্ন, এটা কি আমরা বিস্তারিত করব না, তোমাকে খুব সহজেই বুঝতে হবে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। দ্যাট মিনস এটা সংযোগ সেট, এ আর বিকে সংযোগ করলে যা আসবে সেটাই হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে এ আর বিকে সংযোগ করলে কত আসে দেখো তো? এ বি সি আছে। তাহলে সবগুলো উপাদানকে এক জায়গায় করে দেবো। তাহলে দেখো এখানে এ ইউনিয়ন বি আসবে কত? বুঝতেইছ যে এ বি সি, তার মানে দুইটা সেটের উপাদানকে আমরা একটা সেটের মধ্যে রাখবো। তাহলে এটাই হচ্ছে সি এর মান, এটা হচ্ছে সি এর মান। তাহলে সি এর জন্য এন এর মান কয়টা এসেছে বলো তো? 1 2 3, 3টা এসেছে। তাহলে এই সি সেটেরও শক্তি সেটের উপাদান কত আসবে বলো তো? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। উপসেট সংখ্যা কতটি আসবে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8।
তারপরে মনে করো যে প্রকৃত উপসেট জিজ্ঞেস করলে 2⁻³ - 1 = 7, তাহলে এইভাবে অ্যান্সারগুলো চলে আসবে। অনেক সময় তোমাদেরকে এই অপশনগুলো থেকে প্রশ্ন করা হবে, এই অপশনগুলো, সেটা কি বলবে, ওরা এভাবে বলবে। এখন তো দেখতেছো যে তুমি সি এর উপাদান সংখ্যা 3টা, ওরা এভাবে না বলে ওরা তোমাকে প্রশ্নটাকে এভাবে করবে যে সি এর উপাদান সংখ্যা n হলে এনকেই রাখবে। এন এর মান আমরা যেমন এখানে 3 ব্যবহার করতেছি, এটার ক্ষেত্রে 4 ব্যবহার করলাম, কিন্তু ওরা প্রশ্ন করার সময় কি বলে দেবে, প্রশ্ন করার সময় তোমাকে এটা বলবে যে সি এর উপাদান সংখ্যা n হলে, এ এর উপাদান সংখ্যা n হলে, তখন এইটাই কিন্তু অপশনে অ্যান্সার থাকবে, অ্যান্সারে এটাই অপশন থাকবে। অর্থাৎ অপশনে এইগুলো এটা থাকবে, 2n থাকবে, 2n থাকবে, 2n-1 থাকবে, এরকম থাকবে। আশা করি বুঝতে পেরেছ। যদি বলে সি এর উপাদান সংখ্যা n হলে, তখন আমরা কি করব, আমরা এটা অ্যান্সার বসাবো, এটা অ্যান্সার বসাবো, এটা অ্যান্সার বসাবো। অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা, উপসেট সংখ্যা, আর এটা আসবে কি বলো তো, প্রকৃত উপসেট সংখ্যা। এখানে প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবো। এই প্রশ্নটাকে আর একভাবে করা যাবে, মানে অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওরা কিন্তু প্রশ্ন করবে তোমাদেরকে কনফিউজড করার জন্য, কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার থাকলে আমরা কোনোভাবেই কনফিউজড হবো না ইনশাল্লাহ। খেয়াল করো, এভাবে দিয়ে দেবে যে ইউ = 1 2 3 4 5, এটা। এরপরে বলবে যে এ = 1 3 5, এটা বলবে হলে এ প্রাইম এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত, এটা একটা প্রশ্ন। একইভাবে এই যে শক্তি সেটের উপাদান সংখ্যা, এটা না বলে ওরা এখানে P(a') দেখাতে পারে, এভাবে দেখাতে পারে যে P(a') এর উপাদান সংখ্যা কত। অথবা প্রশ্ন কি করতে পারে যে A' এর উপসেট সংখ্যা কতটি, অথবা প্রশ্ন করতে পারে A' এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি। তো এখানে আমাকে জাস্ট কি করতে হবে, A'-টা বের করে নিতে হবে। তোমরা অবশ্যই জানো A' বলতে A এর পুরক সেট, এখানে A' দেওয়া যেতে পারে, বা এর উপরে সি দেওয়া যেতে পারে, এর কমপ্লিমেন্ট এটা। তাহলে দেখো এইটাকে আসলে কিভাবে বের করি তা তোমাকে জানতে হবে, যে ইউ বাদ এ, অর্থাৎ A' বলতে বা এ পূরক বলতে যাই বলি, এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, ইউ বাদ এ, অর্থাৎ এই ইউ থেকে আমাকে আগে এ বাদ দিতে হবে। তাহলে ইউ কি আছে, 1 2 3 4 5, এটা বাদ 1 3 5, তাহলে 1 3 5 এই মানগুলো আমাকে বাদ দিতে হবে ফার্স্টে। তাহলে কে বাসে বলো তো, 2 4, এই দুটো বাস। ওকে, তাহলে এ পূরক যখন বের করে ফেলছি, তাহলে এ পূরকের উপাদান কয়টা, একটা দুইটা উপাদান। তাহলে এখানে যদি বলে যে শক্তি সেটের উপাদান কতটি আসবে, ওই তাহলে 2n সূত্র। তাহলে এই যে n এর জায়গায় এবার কত বসাবো, 2, কেন উপাদান সংখ্যা 2টি, উপসেট সংখ্যা তবু 2। এরপরে মনে করো প্রকৃত উপসেট সংখ্যা, তখন কি আসবে 2⁻² - 1, অর্থাৎ এখানে আসবে 3, এখানে 4, এখানে 4। আশা করি অঙ্ক এভাবে যেভাবে দিক, এই আমাদের যদি সূত্রটা মনে থাকে যে শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র 2n, কোনো সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র 2n, কোনো সেটের প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র 2n-1। দেখো, একটা প্রশ্ন দেখার জন্য আমাদের কত সময়ের দরকার। তাহলে এইভাবে আমাদের সময় তো লাগবেই, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা অ্যাটলিস্ট আজকে যেগুলো দেখতেছি এগুলো খুব ভালো করে দেখে যাব, ভালো করে মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এই ধরনের অঙ্কগুলো কমন আসবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দেখবো আজকে আমরা ইনশাল্লাহ। তাহলে সেট অফ ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা দেখে ফেললাম। এর পরের যে প্রশ্নটা আসবে, দেখো, আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য মোটামুটি একটু নোট করার চেষ্টা করেছি যে আসলে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেটা দেখো যদি আমরা দেখি। ওকে, এরপরের যে প্রশ্নটা, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় হয়ে থাকবে। দেখো, A = 1 3 5 এবং B = 2 4 6, এটা হলে A ইন্টারসেকশন B নিচের কোনটি? তোমার কাছে কি মনে হচ্ছে এবার, স্যার এই প্রশ্ন কেন পারবো না, অবশ্যই পারবো, এক চান্সে করে দেবো। আসলে পারবা তোমরা,
তো এখানে একটু তোমাকে কনফিউজ করবে কীভাবে আমি একটু দেখাই, দেখো অপশনগুলোতে কনফিউজ করবে। মনে করো এরভাবে লিখে দেবে 1 2 3 4 5 6 এটা, ওকে। এরপরে খ নাম্বার অপশন এটা, এরপরে গ নাম্বার অপশন মনে করে এটা 1 3 5, এরপরে ঘ নাম্বার অপশন এটা দিয়ে রাখবে। এখন তুমি এখানে কনফিউজড হয়ে যাবে। তুমি অবশ্যই জানো যে ইন্টারসেকশন মানে দুইটা সেটের ভেতরে যে উপাদানগুলো একই রকম আছে তাদেরকে আমরা নিব। চলো তো দেখি কে কে একই আছে। 1 আছে, 1 কে আছে, নাই, তাহলে 1 কে নিতে পারি না। 3 আছে, 3 কে আছে, নাই, নিতে পারি না। 5 আছে, 5 কে আছে, নাই, তার মানে নিতে পারি না। তার মানে কি এই সেটে কোনো উপাদান নাই। তো তার মানে এরা দুইজন হচ্ছে পরস্পর নিঃছেদ সেট, ওকে, নিঃছেদ সেট, ঠিক আছে। তো এখন তুমি কনফিউজড হয়ে যাবা কোথায়? তুমি জানো যে নিঃছেদ সেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, তার মানে তুমি এটা দাগাই ফেলছো। কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে যে নিঃছেদ সেটকে প্রকাশ করা হয় এটা দিয়ে, অবশ্যই ঠিক। কিন্তু এটা যদি ব্যবহার করি কখনোই আমি এই সেকেন্ড ব্র্যাকেটকে এখানে কোনোভাবে ব্যবহার করতে পারবো না। এটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবো না। তার মানে এটা যদি অপশন অ্যান্সার হতে হতো তাহলে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকা যাবে না। কিন্তু কি করে রাখছে? তোমাকে কনফিউজ করার জন্য ওরা এটা দিয়ে রাখছে। তাহলে তোমাকে নিচের অপশনটা দাগাতে হবে এবং তোমাকে মাথায় রাখতে হবে যে এই ফাঁকা সেট এটাও যে কথা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কিছু নাই ফাঁকা, এটাও একই কথা। তার মানে এই দুইটাই হচ্ছে ফাঁকা সেটকে প্রকাশ করার প্রতীক এটা। তাহলে এই জিনিসটা মাথায় রাখবো। কিন্তু কি বললাম যে যদি এই চিহ্ন ব্যবহার করি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না, অপশনে থাকা যাবে না। আর যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে এখানে কোনো উপাদান থাকা যাবে না। তার মানে এইটা অপশনটা কি অবশ্যই ভুল। এভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে কনফিউজ করবে যে আসলে তোমার বেসিক জ্ঞান কতটুকু আছে। আর এখানে অন্য যে প্রশ্নগুলো হবে একদম সহজ প্রশ্নই আসে। আমি বেশ কিছু বোর্ড কোশ্চেন দেখলাম যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো হয়। বোর্ড কোশ্চেন পড়লে হয় কি, তোমাদের অনেক আগে থেকেই আমি বলেছি যে বোর্ড কোশ্চেন এমসিকিউগুলো করো। কেন বলেছি? আসলে বোর্ড কোশ্চেন এমসিকিউগুলো পড়লে, প্র্যাকটিস করলে মোটামুটি বোর্ড প্রশ্ন সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকে আমাদের। তো দেখো একদম সহজ প্রশ্নগুলোই হবে, কিন্তু আমাদের আসলে বেসিক বিষয়ে একটু ঘাটতি থাকার কারণে অনেক সময় আমরা বেসিক বিষয়ের ঘাটতি এবং ধৈর্যের অভাব, অর্থাৎ প্রশ্ন একটু গভীর মনোযোগ দিয়ে না পড়ে আমরা অন্য জায়গায় থেকে অপশন জানার ইচ্ছায় মনে করো যে একটু অধৈর্য হয়ে যাব, বা কান থাকবে এক জায়গায়, মাথা থাকবে এক জায়গায়, মন থাকবে আরেক জায়গায়। এই কারণে কী হবে, আমরা প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারবো না। এই কারণে ধৈর্য নিয়ে আমাদেরকে প্রশ্ন পড়তে হবে এবং অ্যান্সার করতে হবে। তো দেখো একদম সহজ কিছু প্রশ্ন করবে। মনে করো এরকম দিয়ে রাখবে যে একটা সম্পর্ক দিয়ে রাখবে এরকম যে 1 2, তারপরে মনে করো 0 3, তারপরে মনে করো যে -1 -2, এরকম দিয়ে একটা সম্পর্ক দিয়ে তোমাকে বলবে যে এই প্রদত্ত সম্পর্কের ডোমেন কোনটি, নিচের কোনটি, রেঞ্জ নিচের কোনটি। এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পারবা অবশ্যই। অপশনে মনে করো ডোম কোনগুলা, বা ডোম বা ডোমেন যাই বলো কোনগুলা, এই যে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম বা ডোমেন, আর রেঞ্জ কোনগুলো বলো তো, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে যদি বলে যে নিচে প্রদত্ত সম্পর্কটির ডোমেন নিচের কোনটি, ডোমেন নিচের কোনটি, এই প্রশ্নগুলো একদম সহজ প্রশ্ন, তোমরা অবশ্যই পারবা। আমি এই প্রশ্নটা দেওয়ার মূল উদ্দেশ্য কি, যে প্রশ্ন যে সহজ হবে এবং এই ধরনের প্রশ্ন হবে তা দেখানোর জন্য। দেখো তাহলে ডোমেন কোনগুলো হবে বলো তো, 1 0 -1, এটাই অ্যান্সার হবে। আর বাদ বাকিগুলো থাকবে, তোমরা বুঝতেছো, অবশ্যই এটা অ্যান্সার হবে। অর্থাৎ প্রথম উপাদানগুলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। ওকে, এটা গেল আসলে সেট অংশ। এখন আমরা যে প্রশ্নগুলো দেখব ফাংশন অংশ থেকে প্রশ্ন দেখব। ফাংশন অংশ থেকে কি কঠিন প্রশ্ন হয় না, ফাংশন অংশ থেকেও খুব সহজ প্রশ্ন হয়। ফাংশন অংশ থেকে কোন প্রশ্নগুলো হবে, ওই যে আমরা সংক্ষিপ্তর জন্য প্রস্তুতি নেওয়ার সময় যে অঙ্কগুলো করেছিলাম, মোটামুটি সংক্ষিপ্ত আর এমসিকিউ প্রায় একই ধরনের প্রশ্নগুলোই হয়ে থাকে। দেখো এখানে ফাংশনের জন্য তোমাকে যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে এটা বলবে ওরা। আচ্ছা আমি একটা অঙ্ক মিস করেছি, ওটা দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দেখো x² - 4x + 3 হলে ওরা প্রশ্ন করে বসবে f(-1) এর মান নিচের কোনটি। একদম সহজ প্রশ্ন, এইগুলাই দেবে, মান কোনটি। এই প্রশ্নগুলো ভালো করে যাও, অর্থাৎ তোমরা এখানে রাফ করে ফেলবা, বিশেষ করে প্রশ্নের উপরে রাফ করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে f(-1) তার মানে কি, এটা এই x যেখানে আছে সেখানে -1 বসাই দেবো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এর আগেও করছি। -4 * এই x এর জায়গায় -1 + 3। তাহলে দেখো এর আগে কিন্তু শেখানো হয়েছে মাইনাস চিহ্ন যুক্ত রাশির পাওয়ার জোর হলে সেটার চিহ্ন অবশ্যই প্লাস হয়ে যাবে। আর এই দুটোকে যখন গুণ করি পরস্পর চিহ্ন একই রকম আছে, তাহলে গুণফলের চিহ্ন অবশ্যই প্লাস হয়ে যাবে এটা।
তাহলে +4 আর এখানে +3 আছে। তাহলে দেখো টোটাল মান কত আসে, 4 আর 3 1, 4 4 8 আসতেছে। তাহলে এটাই অ্যান্সার, অপশনে অবশ্যই এটা থাকবে। এই ধরনের প্রশ্নগুলো হবে। এখানে দ্বিতীয় প্রশ্ন আরেকটা হবে, সেটা একটু যদি দেখো তোমরা। এই ধরনের যে কোনোটার মান দিয়ে তোমাকে মান জিজ্ঞেস করতে পারে। আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই খুব সহজভাবে করতে পারবা। দেখো এই প্রশ্নটা বোর্ড কোশ্চেন আসছে, যেটা আগেরটা দেখালাম ওটাও বোর্ড কোশ্চেন, তবে এই যে নিচের বোর্ড কোশ্চেনটাও মোটামুটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটা মনে করো x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। প্রশ্নটা বুঝবো ভালো করে, একদম সহজ প্রশ্ন, একদম সহজ। কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে আমাদেরকে ধৈর্য নিয়ে পড়তে হবে। বলা হচ্ছে কি যে f(x) অর্থাৎ এটা একটা ফাংশন হলে x এর কোন মানের জন্য, তার মানে এখানে তুমি x এর জায়গায় কোন মান বসালে f(x) = 0 হবে, তার মানে এই সম্পূর্ণ অংশের মান 0 হবে। এটা প্রশ্ন করা হয়েছে, একদম সহজ প্রশ্ন, কিন্তু ঘাবড়ানো যাবে না। যে একটা ফাংশন দিয়ে তোমাকে বলা হবে যে x এর কোন মানের জন্য f(x) = 0, তার মানে f(x) মানে কোনটা, f(x) = এতটুকু, তার মানে এখানে x এর জায়গায় কোন মান ব্যবহার করলে এই সম্পূর্ণ অংশের কাজ করলে ক্যালকুলেশন করলে মান 0 আসে। চলো আমরা দেখি। এটার আমি মোটামুটি অপশনগুলা তুলেছি কি, আচ্ছা না অপশন উঠাই নাই যদিও। আচ্ছা, এখানে আরেকটা সুবিধা হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের সুবিধা কী হবে জানো, যে এখানে অপশন দেওয়া থাকবে, মানে আমরা অপশনগুলো দিয়ে এখানে যাচাই করব। দেখো আমি যেহেতু অপশনটা লিখি না খাতে, এই কারণে অপশন কোন কোনগুলো হবে আমি কিন্তু বুঝতেছি না, কিন্তু যখন প্রশ্নে অপশন থাকবে তখন তুমি এই ক, খ, গ এবং ঘ অনেক সময় এমসিকিউ সলভ করার সময় অপশন দেখে মিলাতে হয়। তুমি চিন্তা করো, আমি যদি এটার 0 আনতে যাই, আমাকে ফার্স্টে +1 -1 এইভাবে দেখে 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 সলভ করা লাগবে। কিন্তু তোমার এখানে যখন মান থাকবে, মনে করো 4 থাকলো বা 2 থাকলো বা 3 থাকলো বা 5 থাকলো এরকম, তখন তুমি সেই মানগুলো x এর জায়গায় বসিয়ে তুমি দেখতে পারো যে আসলে কোনটা বসালে তার মান 0 হয়। এইভাবে অপশন দেখে তুমি এটার অ্যান্সার করতে পারবা, কিন্তু অপশন দেখে। তো চলো আমি যে আন্ডার এস্টিমেট আর কি, আন্দাজে, খাঁটি বাংলা বললে আন্দাজে, অনুমানের উপর ভিত্তি করে বেশ কিছু অপশন আমি বসিয়েছি, দেখি কোনোটা আসলে হয় কি না। দেখো যদি সময় সাপেক্ষ, সময় লাগবে। দেখো আসলে 4 দিলে কি হবে, 4 দিলে দেখো তো 4 দিলে কত হয়ে যাচ্ছে, 64 - 4 - 24, এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না, এটা দিলে তো হচ্ছে না। চলো এরপরে আমরা 3 দেখি, যে গ নম্বরে এটা 3, তাহলে এই যে x এর জায়গায় 3 বসাবো, তার উপরে কিউব -3 - 24, তাহলে কত আসে চলো তো দেখি। 3কে ঘন করলে 27, আর এই দেখো এখানে এই দুইটা যে আছে -24 - 3, দুইটার চিহ্ন পরস্পর একই আছে, তাহলে এই দুটাকে যোগ করে দেই, 24 আর 3 যোগ করলে 27 হবে, এবং এদের সামনের চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে যে এই দুইটা মিলে কত হয়ে যাচ্ছে, 0। যাক আলহামদুলিল্লাহ, অনুমানের উপর ভিত্তি করে অপশন সেট করেও খুব সহজে মিলে গেছে। তাহলে দেখতেছো যে অপশন থেকে যদি আমরা দেখি যে আসলেই তো 3 যদি x এর জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে অবশ্যই এই f(x) অর্থাৎ টোটাল টুকের মান 0 আসা মানেই f(x) এর মান কি আসা, 0 আসা। এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলো আমরা অবশ্যই করে যাব। ওকে, আমি আরেকটা অঙ্ক দেখাবো, যেটা হচ্ছে ক্রোমোজোরের সহজ অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমি দেখতেছি যে প্রায় বোর্ড কোশ্চেনে এই প্রশ্নগুলো দিয়ে রাখতেছে, যদি প্রশ্নগুলো একদম সহজ, তোমাদের কাছে খুব ভালো লাগবে যে এত সহজ প্রশ্ন আসলে হবে। হ্যাঁ, এত সহজ প্রশ্নই হবে। গণিতে 30টার ভেতরে মিনিমাম 20 থেকে 22টা প্রশ্ন একদম সহজ প্রশ্ন দেবে, একদম সহজ। আমাদের যাদের বেসিক ক্লিয়ার তারা 20-22টা প্রশ্নের অ্যান্সার খুব সহজভাবে করতে পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো এই প্রশ্ন যে এটা 6 = দেখো এটা থাকবে যে 6 x - এটা, অর্থাৎ এটা দিয়ে বলা হচ্ছে যে হলে x, y এর মান নির্ণয় করো, এটা বলা হচ্ছে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ক্রোমোজোরের প্রথম উপাদান, এটাও ক্রোমোজোরের প্রথম উপাদান, এই ক্রোমোজোরের এটা আর এটা উপাদান। আমরা একটা কথা শিখেছিলাম মনে আছে না, যে দুইটা ক্রোমোজোর যদি পরস্পর সমান হয়, দুইটা ক্রোমোজোর যদি পরস্পর সমান হয়, তাহলে প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান লেখা যাবে। একইভাবে দ্বিতীয়
একইভাবে দেখো প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান লেখা যাবে। তার মানে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এটা একটা সমীকরণ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 এটা আরেকটা সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমরা যখন এক্স এবং ওয়াইয়ের মান বের করবো, তোমাদেরকে একটা কথা বলা হয়েছে, আমরা দেখব যে দেখো প্রথমে দেখব যে আসলে এত সহজ অঙ্ক হয়তো না দিয়ে একটু কঠিন দিতে পারে, কিন্তু আমরা ঘাবড়াবো না, অঙ্কগুলো করে যাব। দেখো আমি করার নিয়মটা একটু বিস্তারিতই বলি। আমরা প্রথমত দেখব যে কোন চলকগুলার সহগ সমান আছে। দেখো এখানে এটারও ওয়ান, এটারও ওয়ান, এটারও ওয়ান, এটারও ওয়ান, আলহামদুলিল্লাহ এখানে মানে একদম সহজ দিচ্ছে, এই কারণে সহগ কী আছে মানে সমান আছে। যদি চলকের সহগ সমান না থাকে তাহলে আমরা কী করব, প্রয়োজনীয় সংখ্যা দিয়ে উপরের সমীকরণ অথবা নিচের সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ কী করে নেব, গুণ করে নেব। তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখা যাবে যে কোনো একটা চলকের দুইটারই সহগ কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। যখন দুইটার সহগ সমান থাকবে তখন আমার বিবেচনা করার বিষয় আমি এটা খেয়াল করব যে আসলে দুইটার চলকের চিহ্ন পরস্পর একই আছে না বিপরীত। যখনই পরস্পর বিপরীত থাকবে আমরা যোগ করে দেব, আর যখন পরস্পর একই থাকবে আমরা বিয়োগ করব। এই কথা কিন্তু এর আগে বলেছি, এর আগে সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের অঙ্ক বিস্তারিত বলা হয়েছে, অথবা আমাকে একটু দ্রুতই সামনে আগাতে হবে। তাহলে দেখো এটা যোগ করে দেবো, তাহলে যোগ করলে কিন্তু নিচের রাশিগুলোর চিহ্ন কি পাল্টাবে, অবশ্যই পাল্টাবে না, তোমরা জানো। তাহলে তখন কী হয়ে যাবে, এটা পরস্পর বিপরীত কেটে গেছে, তাহলে এখানে বাসে 2x, আর এই দুটো যোগ করলে 12। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আসে, 12/2, এই 2 এই পাশে চলে যাবে, তাহলে টোটাল মান আসে কত, 6, এক্সের মান 6। এখন পরবর্তীতে আমরা এই এক্সের মান 1 অথবা 2 যে কোনো জায়গায় বসাতে পারবো। তাহলে দেখো এটা বলি যে এক্সের মান 1 বসাই, এটা কি লিখবো, অবশ্যই না, আমি সোজা এখানে বসিয়ে দেবো যে 6 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় 6 ব্যবহার করেছি, এরপরে ওয়াই আছে ইকুয়াল টু 6, তাহলে আমরা মান বের করবো ওয়াইয়ের, ওয়াইকে বাম পাশে রাখলাম, এটা যে ছিল তাকে এখানে রাখবো, এই যে এই অংশটা ওই পাশে চলে যাবে। আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে এটা আসলে রিফিউজি, অন্য দেশে যখন গেছে তখন আগে স্থানীয় বাসিন্দা এখানে বসবে, তারপরে রিফিউজি বসবে, বুঝতেছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কী হবে বলো তো, এই যে প্লাস চিহ্ন ও ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে গেছে, তবে ওটা কী হবে, এটা অবশ্যই ওই পাশে গিয়ে বসবে, মানে এই সংখ্যাটার পরে বসাবো, এটা অবশ্যই মাথায় রাখবো। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু 6 মাইনাস 6, 6 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাবে বলো তো, 0। তাহলে সুতরাং অর্থাৎ এখানে অপশন অবশ্যই এই এক্সের জায়গায় 6 থাকবে, ওয়াইয়ের জায়গায় 0 থাকবে। আমরা এটা বুঝতে পেরেছি, আশা করি এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ছিল সেট ফাংশনের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলাই আসবে, আর তাছাড়া যে অঙ্কগুলো আসবে সেগুলো যথেষ্ট সহজ প্রশ্নই আসবে। আমার মনে হয় যে ইনশাল্লাহ সহজ প্রশ্ন আসবে, তোমরা ধৈর্য নিয়ে অঙ্কগুলো করবা, আশা করা যায় অবশ্যই তোমরা কমন পাবে এবং ভালো অ্যান্সার করতে পারবা। ওকে, এই ছিল সেট ফাংশন নিয়ে কথা। এখন পরবর্তী যে অংশ সেটা হচ্ছে বীজগণিত অংশ নিয়ে কথা। বীজগণিত অংশ নিয়ে কী কথা বলা যায় বলো তো, বীজগণিত অংশ তো আসলে মানে এর পরিধি তো বিস্তৃত, মানে ব্যাপক পরিধি, মানে এখান থেকে প্রশ্ন কঠিন হবে না, একদম সহজ প্রশ্ন হবে। আমি কিছু প্রশ্ন তোমাদের দেখিয়ে মানে একটু সাহস জোগাতে চাচ্ছি যে আসলে প্রশ্নগুলো কঠিন হয় কিনা। না, প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন একদম সহজ হবে, শুধুমাত্র আমাদের অ্যান্সার করতে পারা লাগবে, তাহলেই হচ্ছে, একদম সহজ প্রশ্ন হবে। যেরকম দেখো বোর্ড কোশ্চেনগুলোই আমি মূলত এখানে দেখানোর চেষ্টা করেছি যে বীজগণিতে, কারণ এখানে আসলে মোটামুটি এই সেম প্যাটার্নের কোশ্চেনগুলোই বারবার আসতেছে এবং ফিরে আসতেছে। যেরকম দেখো প্রথমে বীজগণিতে যে প্রশ্নটা করা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √13, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √5। এরপরে প্রশ্ন করেছে যে 2xy এর মান কোনটি বা নিচের কোনটি, এটা যা বলো, অপশন তো অবশ্যই দেওয়া থাকবে। তো 2xy এইটা দেখো, প্রশ্নগুলো যদি আমি উঠাই সেম কোশ্চেন দিয়ে রাখছে। এরপরে আরেকটা বোর্ডে প্রশ্ন আসছে যে a প্লাস বি ইকুয়াল টু √6, a মাইনাস বি ইকুয়াল টু 2 হলে এবার বলছে ওরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, এটা বলেছে। এইটার একটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন করেছে, এখানেই আবার প্রশ্ন করেছে ওরা যে 4ab সমান কত। দেখো এই দুইটা প্রশ্ন করেছে 4ab। তাহলে মোটামুটি এর পরের যে প্রশ্নগুলো আসছে একই রকম প্রশ্ন আসছে। দেখো 3 নম্বর এই ধরনের প্রশ্ন করা হয়েছে, a প্লাস 1/a ইকুয়াল টু √6 হলে প্রশ্ন করা হয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত, এই প্রশ্ন করা হয়েছে। ওকে, তারপরে দেখো আরেকটা প্রশ্ন যেটা করা হয়েছে
আচ্ছা এই তিনটা আগে দেখে আসে। তার মানে কি দেখতেছো বলো তো, প্রায় সেম কোশ্চেন করা হচ্ছে যে এ প্লাস ওয়ান ভাগ এর মান দেওয়া আছে, অর্থাৎ এটা এ এটা বি, এটা এ এটা বির মান দেওয়া আছে, এইভাবে এইভাবে মান দেওয়া আছে। তো এখন এগুলা করার জন্য আমাদেরকে কিছু সূত্র জানা থাকতে হবে বীজগণিত অংশগুলার অ্যান্সার সঠিক করার জন্য। দেখো এগুলো প্রশ্নগুলো কিন্তু একদম সহজ করছে। সৃজনশীল প্রশ্ন তো খ গতে অনেক মানে কঠিন প্রশ্ন হয়, কিন্তু এগুলো যথেষ্ট সহজ প্রশ্নই করেছে। দেখো এখানে 2xy এর মান বের করতে বলছে। তো আমরা তো 2xy এর মান জানি না, মান বের করার সূত্র জানি না। আসলে আমরা জানি কার মান বের করার সূত্র বলো তো? আমরা মান বের করতে পারি 4ab এর মান বের করতে পারি না, মানে 4xy এর মান বের করার সূত্র জানি। তাহলে 4xy এর মান বের করার সূত্র কি? সূত্র ছিল এটা যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4xy এর মান বের করার সূত্র। তাহলে চলো দেখি, x প্লাস ওয়াই এর মান কত? √13 তার উপর স্কোয়ার মাইনাস এটার মান কত? √5 তার উপরে স্কোয়ার। তো এটা করলে কি হচ্ছে, স্কোয়ার রুট কেটে যায়, তাহলে 13 মাইনাস 5 মান আসে কত বলো তো? 8 আসে। তার মানে 4xy এটার মান আসছে 8। চলো এভাবে লিখে ফেলি যে 4xy = 8, কিন্তু মান বের করা লাগবে কার? 2xy। তাহলে এখানে 2xy রাখো। আর এই যে এখানে এই দেখো তো এই 4কে এইভাবে লেখা যেত না যে 2 গুণন 2xy, তাহলে 2 2 গুণন 4xy আগেরটা। তাহলে এইটু কী হয়ে যাবে, আমার মান বের করা লাগবে এতটুকু, এতটুকু বাম পাশে রাখলাম। এইটু যখন ওই পাশে চলে যাবে তখন 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে মান কত? 4। অতএব 2xy এর মান 4। দেখছো না কত সহজভাবে বের হয়ে যাচ্ছে? একদম সহজ অঙ্ক। ওকে, পরের এই অঙ্কটা যদি করি আমরা, দেখো এখানে 4ab এর সূত্র আগে এটা দেখিয়ে নেই। দেখো সেম কোশ্চেন, এই যে এখানে আমরা যেটা 4ab, এই যে এখান থেকে দেখো 4ab বের করে ফেলেছিলাম। তাহলে এখানে 4ab এর সূত্র কি? যে 4ab এর মান বের করার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বির মান বসাও, √6 তার উপরে স্কোয়ার মাইনাস দেখো 2 তার উপরে স্কোয়ার। এটা কেটে যায়, তাহলে এখানে 6 মাইনাস 2কে বর্গ করলে 4, তাহলে এটার মান আসে কত? 2। তাহলে 4ab আমরা একটা অঙ্ক করে ফেলছি, এই একটা উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন করা হয়েছে। 4ab এর মান কত চলে এসেছে? 2 চলে এসেছে। এবার দেখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য একটা সূত্র আসতেছে, এটা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এটা এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর আগেও আমরা বেশ কিছু সূত্র শিখছিলাম। দেখো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা তাহলে যখন এখানে এ বির মান যদি দেওয়া থাকতো, এ মাইনাস বির মান দেওয়া না থেকে যদি এ বির মান দেওয়া থাকতো, তারপরে এটার মান বের করতে বললে আমরা অবশ্যই খুব সহজে যে এই সূত্রটা ব্যবহার করে মান বের করে ফেলতে পারতাম। এটাকে তোমাদেরকে স্পেশালভাবে শেখানো হয়েছিল যে এই সূত্রটার মানে একই রকম প্রায় দুইটা রূপ, একবার প্লাস একবার মাইনাস, কখন কোনটা বসে এটা আগের কথাগুলো স্মরণ করার চেষ্টা করলে মনে পড়বে যে যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন উপরেরটা ব্যবহার করব, যখন মাইনাসের মান দেওয়া থাকবে এখানে তখন আবার নিচের সূত্রটা ব্যবহার করব। তো আজকে যখন এ প্লাস বি এবং এ মাইনাস বির মান দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে চলো বসাই। দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত? √6 তার উপর হোল স্কোয়ার প্লাস দেখো এখানে কত আছে? 2 তার উপর স্কোয়ার ভাগ 2। তাহলে দেখো এটা কত কেটে যাচ্ছে, তাহলে 6 প্লাস এটা করলে 4 ভাগ 2, দ্যাট মিনস 10 ভাগ 2 ইকুয়াল টু কত আসবে বলো তো? 5। এটা অ্যান্সার। মোটামুটি বীজগণিত থেকে এই ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে। ওকে, এখন তোমাদেরকে আমি আরেকটা বিষয় নিয়ে যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একাদশ অধ্যায়, অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এরকমই তো অধ্যায়টার নাম প্রবাবলি, যদি ভুল না করি। আচ্ছা অধ্যায়ের নাম যাই হোক, তোমরা জানো যে অনুপাত সমানুপাত নামক আমাদের একটা অধ্যায় আছে। ওখান থেকে একটা প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতি। এই প্রশ্নটার দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি, এই প্রশ্নটার আমরা সংক্ষিপ্ত অ্যান্সার দেখেছিলাম, ওখানে ব্যাখ্যা বলেছিলাম। ওই ব্যাখ্যাটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এখানে প্রশ্নটা কিভাবে করা হবে জানো, যে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোন শর্তটি প্রযোজ্য, নিচের কোন শর্তটি প্রযোজ্য, এভাবে প্রশ্ন করবে নিচের কোন শর্তটি প্রযোজ্য, বা প্রশ্ন করতে পারে নিচের কোন শর্তের জন্য এ বি সি ক্রমিক সমানুপাতি, এটা প্রশ্ন করবে। তাহলে আমরা প্রথমে মনে রাখবো এটা, যে আমরা এই একটা কথা দেখেছিলাম এভাবে, যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি যদি হয় তাহলে এই এ বি সি এরা কী হবে বলো তো, অবশ্যই ক্রমিক সমানুপাতি হবে। ক্রমিক সমানুপাতি জিনিসটা কি, যদি আরেকবার বলে থাকি, যে দুইটা অনুপাত, মনে করো এ ইস টু বি, বি ইস টু সি, তার মানে দুইটা অনুপাত যখন পরস্পর সমান হবে এবং তাদের মধ্যপদ, এই যে এটা মধ্যপদ, এই সমানুপাত, এই অনুপাতের এটা মধ্যপদ, এই অনুপাতের এটা মধ্যপদ, এই দুটো মধ্যপদ যখন পরস্পর সমান হবে তাদেরকে কি বলা যাবে বলো তো, ক্রমিক সমানুপাতি বলা যাবে। আর এইটা কিভাবে হয় দেখো, এইটার পরিবর্তে এইভাবে লেখা যায়, যে প্রথমে যেটা থাকবে সেটা, তারপরে এই ইস্টুর পরিবর্তে, অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন চলে আসে, ইকুয়াল, তারপর দেখো বি ভাগ চিহ্ন সি, এটা। তাহলে শর্ত কি, যে এইটা একটা শর্ত, অর্থাৎ এটার জন্য এটা শর্ত, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বা শর্ত কি বলতে পারে, যে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, এটাও একটা শর্ত। একই জিনিস মানে অপশনে থাকতে পারে, যে অপশনে এটা না দিয়ে এটা দিতে পারে, যে নিচের কোন শর্তের জন্য এটা প্রযোজ্য, তাহলে এটা, অথবা এটা অপশন থাকতে পারে, অথবা অপশন কোনটা থাকতে পারে, এটা থাকতে পারে। অবশ্যই মাথায় রাখবো, এটা থাকতে পারে, অপশন এটা থাকতে পারে। তবে যদি একটু চেঞ্জ করে দেয়, মনে করে এটা যে বি এ সি ক্রমিক সমানুপাতি, এইবার কিন্তু একটু প্যাচ লাগাই দিছে, বি এ সি, ভালো করে খেয়াল করা লাগবে, বি এ সি নট এ বি সি, তাহলে তখন মধ্যপদ কোনটা হয়ে যাবে বলো তো, তখন কিন্তু মধ্যপদ হয়ে যাবে এ। তার মানে এইটা তখন এরকম আসতে হবে তোমাকে, অবশ্যই এ স্কোয়ার ইকুয়াল টু বি সি আসতে হবে। কেন, এই যে মাঝের পদের উপর স্কোয়ার আসতে হবে, ভালো করে খেয়াল করি, এ বি সি, এই যে মাঝের পদের উপর স্কোয়ার আসতে হবে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই প্রশ্ন করা হবে, যে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোন শর্তটি প্রযোজ্য, এটা। তাহলে তখন কী হবে দেখো, এইবারে যে মাঝের পদ, এইটার উপর স্কোয়ার আসবে আর এই দুটো গুণ আকারে থাকবে এরকম। তাহলে এটাকে কীভাবে প্রকাশ করা যায় বলো তো, এটাকে প্রকাশ করা যাবে এভাবে, যে বি ইস টু এ ইকুয়াল টু এ ইস টু সি, এভাবে প্রশ্ন করা যেতে পারে। অথবা এটাকে কীভাবে লেখা যাবে, বি ভাগ এ ইকুয়াল টু এ ভাগ সি, এটা। বুঝতে পেরেছ? তাহলে এটা একটা শর্ত, এটা শর্ত, এটা শর্ত। আশা করি এটা বুঝতে পেরেছ, এটা শর্ত, এটা শর্ত, এটা শর্ত। কখন, যখন এ বি সি আর যখন বি এ সি, তার মানে মাঝের পদ যেটা তার উপরে বর্গ আসবে। এটা আশা করি বুঝতে পেরেছ এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, এই অনুপাত থেকে আর একটা বোর্ড কোশ্চেন আসছে, আমি প্রশ্নটাই দেখাই দিই একটু। যদি এমন হয় যে অনেক সময় বোর্ড কোশ্চেন রিপিট হয়, যদি প্রশ্নটাই চলে আসে তখন অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। দেখো আমি প্রশ্নটা যদি তুলি, ওরা বলেছে কি, যে দুইটা সংখ্যার অনুপাত 4:7 এবং এদের লসাগু 140 হলে গসাগু কত, এটা প্রশ্ন করা হয়েছে। ওকে, তো গসাগু কত আমরা তা জানি না, এই কারণে আমরা কি করব, আসলে এই ধরনের অঙ্কে একটা সূত্র আছে, বুঝছো, যে দুইটা সংখ্যার অনুপাত বলবে সেইটা সংখ্যা দুইটার গুণফল ইকুয়াল টু লসাগু এবং গসাগুর গুণফল, এটা হবে। এটা দিয়ে মানে অঙ্কটা করা যায়। তবে আমরা এখানে কি করব, আমরা গসাগু সমান x ধরে নেব, অর্থাৎ একটা সংখ্যা 4x ধরবো আর একটা সংখ্যা 7x ধরবো যে একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 7x, একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 7x। এখানে প্রশ্ন কয়ভাবে হতে পারে একটু ভালো করে বুঝি আমরা। এরকম দুইটা অনুপাত দিয়ে ওদের লসাগু দিয়ে দেওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হবে গসাগু কত, এক। দ্বিতীয় প্রশ্ন করা হতে পারে যে বৃহত্তম সংখ্যাটি কত, তার মানে এটা বৃহত্তম সংখ্যা, এই যে 7x বৃহত্তম সংখ্যা। তৃতীয় বিষয় বলতে পারে যে ক্ষুদ্রতর সংখ্যা কোনটি, ক্ষুদ্রতর সংখ্যাটির মান কত, এই যে 4x, এটা। তাহলে এরকম যখনই দুইটা সংখ্যার অনুপাত, ভালো করে খেয়াল করি, দুইটা সংখ্যার অনুপাত দিবে এবং তার সাথে লসাগু দিয়ে রাখবে অথবা গসাগু দিয়ে রাখবে,
তারপরে যেটা বের করতে বলে, গসাগু বের করতে বলুক, বৃহত্তর সংখ্যাটা বের করতে বলুক, ক্ষুদ্রতর সংখ্যাটা বের করতে বলুক, যাই বের করতে বলুক আমাদের বের করতে পারা লাগবে। তাহলে প্রথমে যে কাজ করব, যে অনুপাত দেওয়া থাকবে তার সাথে আমরা এক্সকে গুণ আকারে ধরে নেব। আসলে মূলত আমরা ধরে নিচ্ছি যে এই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে এক্স, এটা। তো তখন কি হবে, এই এক্স ধরে নেওয়ার পরে আমরা কি করব, এই 4x আর 7x এই দুইটার গুণফল, অর্থাৎ সংখ্যা দুইটার গুণফল সমান কী হবে জানো, সংখ্যা দুইটার গুণফল সমান কত আসবে, এই লসাগু আসবে, এটা আসবে 140 আসবে। তাহলে এখান থেকে আমরা কি বের করব বলো তো, আমরা বের করব মূলত এক্সের মান বের করব, এক্সের মান। ওকে, তাহলে দেখো তো এই দুটো মিলে কত হচ্ছে, 4x আর 7x, এই দুটো যদি গুণ করি তাহলে 28 এক্স স্কোয়ার আসতেছে, তাহলে ইকুয়াল টু 140, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 140 ভাগ 28। এখন 28কে তোমরা কি করো, 140 দিয়ে 140কে 28 দিয়ে ভাগ করে দাও, মান কত আসবে বলো তো, অবশ্যই 5 আসে। তো যখন 5 আসবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এখানে আমাদের এক্স ইকুয়াল টু কত চলে আসবে বলো তো, অবশ্যই রুট করে ফেলবো, এটা এটা, তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু এক্সের মান কত আসে বলো তো, √5। তাহলে এখানে গসাগু কত এসেছে বলো তো, গসাগু এসেছে √5 এসেছে, গসাগু এসেছে √5, এটা। তাহলে এটা হচ্ছে গসাগুর মান। এখন যদি বলে যে বৃহত্তর সংখ্যাটি কত, তাহলে বৃহত্তর সংখ্যার জায়গায় আমরা 7কে এই যে এক্সের মান পেয়েছি ওটা দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 7√5। আর ক্ষুদ্রতর সংখ্যাটি কত আসবে, অর্থাৎ 4কে এই √5 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা ক্ষুদ্রতর সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তর সংখ্যা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকবে, অথবা আমরা অ্যান্সার করার চেষ্টা করব এটা। তাহলে বৃহত্তর সংখ্যা এইভাবে বের করব, ক্ষুদ্রতর সংখ্যা এইভাবে, আর গসাগু হচ্ছে এক্সের মান, এটাকে আমরা এইভাবে অবশ্যই বের করতে পারতে হবে। এই বীজগণিত অংশের আর একটা অংশ রয়েছে তোমার, সেটা হচ্ছে ওই যে মুনাফা লাভ ক্ষতি, তারপরে তোমার হচ্ছে কাজের অঙ্ক, ট্যাঙ্কের অঙ্ক, সব কিছু মিলিয়ে মোটামুটি যে অঙ্কগুলা ক্লাস 7, 8, 6-এ মোটামুটি করা হয়, 6, 7, 8-এ পাটিগণিত অংশে যেটা করা হয় সেটা রয়েছে। অর্থাৎ এই বীজগাণিতিক রাশির একদম শেষের যে অনুশীলনীটা সেটাতে। তাহলে খেয়াল করো, সেখান থেকে এই প্রশ্নটা বেশ চলে আসে, একটা সূত্র দিয়ে মোটামুটি প্রশ্ন হয়, I = PRN। এই সূত্রটা মনে রাখলে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো হয় সহজ প্রশ্ন হয়ে প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এই আই কি, আসলে আমরা তো জানি 7, 8-এর কথা মনে আছে তোমাদের কিনা জানি না। তাহলে আই বলতে মুনাফাকে বোঝায়, যেটার আর একটা নাম কি বলতে পারি বলো তো, লাভ, যেটা হ্যাঁ প্রফিট, এটা। আচ্ছা, পি কি, পি হচ্ছে মূলধন, এটা। আচ্ছা, আর কি, আর হচ্ছে মুনাফার হার, বুঝতে পারলা, এটা। আচ্ছা, আর এন কি, এন হচ্ছে সময়। আমরা এতটুকু পরিচয় জানা থাকলে এখন যে প্রশ্ন হবে এটা একটু মানে স্ক্রিনশট নিয়ে নাও, দেখো একদম সহজভাবে আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবো এখান থেকে যে প্রশ্ন হবে। দেখো কি প্রশ্ন হয়েছে, বার্ষিক মুনাফার হার 7% হলে 700 টাকার কত বছরের মুনাফা 245 টাকা হবে, এই প্রশ্ন করা হয়েছে। তো এখানে আগেই বলে নিলাম যে মুনাফার হার এইটাকে আর দিয়ে প্রকাশ করি, এই যে এত টাকা, তার মানে এটা হচ্ছে মূলধন, এটাকে পি দিয়ে প্রকাশ করি। আর এখানে দেয়া আছে কি বলো তো, মুনাফা আই দেয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কত বছরে, তার মানে সময় বের করতে হবে, এন বের করতে হবে, এন। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র জানি I = PRN। বের করব কার মান, এন এর মান। তাহলে আমাকে এই এন অংশ, এই অংশ এই পাশে আনতে হবে আই, ওকে, এটা, বা এনকে রাখবো I/PR, এটা বসিয়ে দেবো। তাহলে দেখো আই এর মান কত, 245, এরপরে পির মান বসাও 700, আর হচ্ছে আর এর মান কত বলো তো, 7। তো এই যে 7% কথাটার অর্থ কি,
আর এর মান যখন তোমরা বসাবা তখন কি করবা, এই আর এর মান এখানে যা থাকবে সেটা নিচে বসিয়ে দিবা, আর তা এই উপরের সাথে কি হয়ে যাবে, 100 গুণ হয়ে যাবে। এটা অবশ্যই আমরা মাথায় রাখবো, উপরের সাথে 100 গুণ হয়ে যাবে, এটা মাথায় রাখবো। তাহলে এটা কাটাকাটি করলে এটা 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 কেটে যাচ্ছে, সাথে সাথে কত হচ্ছে বলো তো, 49। এই 49 দিয়ে 245কে যখন ভাগ করবা তোমরা তখন একদম সহজে চলে আসবে, 5 দিয়ে করলে 245 চলে আসবে, মানে 0। তার মানে সময় কত বের হলো বলো তো, n = 5 বছর। এইভাবে সময় বের করবো। এখান থেকে বলি যে এখান থেকে সময় বের করতে বলতে পারে ওরা, মনে করো যে সময় দিয়ে রাখছে তখন আর এর মান বের করতে বলতে পারে। তারপরে মনে করো যে আর দেয়া আছে, সময় দেয়া আছে, পি দেয়া আছে, সব দেয়া আছে, এখান থেকে আই এর মান বের করতে বলতে পারে। তাহলে যখন যেটা বের করতে বলবে, আই বের করতে বললে আই বাম পাশে, পি বের করতে বললে পি বাম পাশে, বাদ বাকিগুলো ওই পাশে চলে যাবে, এটা তো তোমরা অবশ্যই জানো। এন বের করতে বললে এন বাম পাশে, এই যে এইভাবে। আর বের করতে বললে আর বাম পাশে। এটা আমরা অবশ্যই কী করব, মাথায় রাখবো। তবে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখন আর এর মানটা বের করবা তোমরা, আর এর মান বের করবা, তখন এই পাশে আর = কী আসবে বলো তো, আই ভাগ পি এন, এটা চলে আসবে, পি এন এটা চলে আসবে। তখন এর সাথে কী করে দেবো, অবশ্যই 100 দিয়ে আমরা গুণ করে দেবো, তবে কিন্তু আর এর মান বের হবে এরকম 7, 8 এভাবে। আচ্ছা, এই গেল বীজগণিত অংশ নিয়ে কথা। বীজগণিত এত কম কথায় তো আসলে সম্পূর্ণ অংশ শেষ করা কোনোভাবেই সম্ভব না, তোমরা বুঝতেছ। তবে বীজগণিত অংশ থেকে আশা করা যায় যে প্রশ্নগুলো হবে, বীজগণিত অংশ তো অনেক লম্বা সময় ধরে তোমরা করার সুযোগ পাও। এই কারণে এখান থেকে যে প্রশ্ন হবে ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তবে আজকে আমি মূলত যে টপিকটা দেখাবো, তোমরা পরিসংখ্যান অংশ থেকে খুব সহজভাবে অ্যান্সার করতে পারবে। আমি পরিসংখ্যান হয়তো দেখানোর সুযোগ পাবো না, ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। পরিসংখ্যান থেকে কোন প্রশ্নগুলো হয় বলি, ওই যে গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে দেখেছিলাম না, যে মধ্যক কত, মানে যে কয়েকটা উপাত্ত দিয়ে জিজ্ঞেস করে মধ্যক কত, এই মধ্যকের প্রশ্ন হবে। বা প্রচুরক দিয়ে জিজ্ঞেস মানে প্রচুরকের শ্রেণীর মধ্যমান কত, এই প্রশ্নটা করবে। সহজভাবে হয়তো বলবে যে প্রচুরক নির্ণয়ের সূত্রটা থেকেই প্রশ্ন হবে। এই ধরনের প্রশ্নগুলোই মূলত হবে, এই ধরনের প্রশ্নগুলো, সহজ প্রশ্নগুলো হবে। তোমরা ইনশাল্লাহ পারবা, শুধুমাত্র ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে প্রশ্ন করে অ্যান্সার করবা। পরের অংশ, ত্রিকোণমিতি থেকে যে প্রশ্ন হবে সেটাও সহজ প্রশ্নই হবে। যাদের ত্রিকোণমিতির ওই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, ভূমি, এইসবগুলো সম্পর্কে যাদের ধারণা আছে এবং 9.2-এর বিভিন্ন কোণের মানগুলো যাদের মনে থাকবে, জানা থাকবে, তাদের জন্য অবশ্যই ত্রিকোণমিতিতে যে প্রশ্নগুলো হবে সহজ হবে। কিন্তু তোমরা বেঁচে যাবা কোথায়, তোমরা বেঁচে যাবা, তোমাদের সমস্যা হবে জ্যামিতি অংশ থেকে। জ্যামিতি অংশ থেকে প্রশ্ন হলে খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আজকের আমরা ইনশাল্লাহ কীভাবে জ্যামিতি প্রস্তুতিটাকে খুব সহজভাবে নেওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। আজকে যে কথা বলবো আমি মূলত চেষ্টা করবো এখান থেকে দাগিয়ে দেওয়ার, কারণ এখানের অংশগুলো মুখস্থ পড়া লাগবে। তোমরা যদি আমার কথা মতো দাগিয়ে যদি টপিকটুকু ভালো করে পড়তে পারো, বিশ্বাস করো জ্যামিতি থেকে প্রায় এবার 10টার মতো প্রশ্ন হবে, 10টার মতো প্রশ্ন। 10টার ভেতরে মিনিমাম 6টা থেকে 7টা প্রশ্ন খুব সহজভাবে অ্যান্সার করতে পারবা, যেখানে তোমরা কোনোটা মানে দাগাতেই পারবা না। এই ক্ষেত্রে মিনিমাম 6টা থেকে 7টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা 10টার ভিতরে। এত ভালো প্রস্তুতি তৈরি হয়ে যাবে যদি আমার কথা শুনে ওটা ভালোভাবে পড়ে ফেলতে পারো। তো চলো জ্যামিতিতে আমরা কি পড়বো, আমি জ্যামিতি প্রশ্ন একটু নোট করার চেষ্টা করেছি, আর বই কোন পেজটা তোমরা বের করে কতটুকু দাগিয়ে পড়বা তাও আমি তোমাদের বলে দেবো। সেটা হচ্ছে, প্রথমে আমরা আমাদের বই যেটা বোর্ড বই আছে, বোর্ড বইয়ের 137 পেজ বের করব। 37 পেজ বের করে আমরা ওখান থেকে যেটা পড়ে নেব, যে তোমরা দেখবা যে ওখানে ত্রিভুজ নিয়ে কথা বলা হয়েছে এবং প্রশ্নটা এরকম থাকবে যে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দেখো আমি যদি বই বের করি 137 পেজ, 137 পেজ যদি বইটা বের করি, ওকে 137 পেজ। তো এখানে আমি তোমাকে প্রথম প্রশ্নটার অ্যান্সার কিন্তু বলে দিচ্ছি। দেখো যে প্রথম প্রশ্নটা কি এবং প্রশ্নটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। দেখো এটা বলা হচ্ছে সর্বনিম্ন কতটি উপাত্ত জানা থাকলে একটা ত্রিভুজ আঁকা যায়। এটা হচ্ছে প্রশ্ন।
তাহলে সর্বনিম্ন কতটি উপাত্ত, এই যে উপাত্ত মানে কি কি তথ্য দেয়া থাকলে তুমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবা। এই প্রশ্নের উত্তর 3টি উপাত্ত। 3টি উপাত্ত, এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা পড়বো যে 3টি উপাত্ত জানা থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখন এখান থেকে প্রশ্ন আরেকভাবে করা হবে। তো 137 পেজ বললাম, তুমি মূলত 136 পেজ, 136 পেজে তোমরা দেখবা যে 136 পেজে যদি একটু তাকাও, আমি এদিকে দেখাই, যদি দেখানোর চেষ্টা করি, অ্যাকচুয়ালি ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, এই যে দেখো, এই যে এই উপাত্তগুলো, এই কথাগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ, একবারে মুখস্থ। যে যদি 3টা বাহু দেওয়া থাকে তাহলে একটা ত্রিভুজ আঁকা যাবে। এরপর এখানে খেয়াল করো যে 2টা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, এটা যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজ আঁকা যাবে। এরকম কয়টা পয়েন্ট রয়েছে বলো তো? এই 6টা পয়েন্ট তোমার ঠোঁটের উপর থাকতে হবে। এখানে প্রশ্নটা কীরকম হবে আমি এখন সেটা দেখাই, যে আসলে প্রশ্ন কীরকম হবে এখান থেকে। তাহলে এই 6টা 136 এবং 37 পেজ মিলে যে 6টা পয়েন্ট দেওয়া রয়েছে, এই 6টা পয়েন্ট আমরা পড়ে ফেলবো। দেখো এখানে প্রশ্ন করা হবে ত্রিভুজের ক্ষেত্রে যে নিচের কোন উপাত্তটি ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে সঠিক, এটা প্রশ্ন খেয়াল করো, নিচের কোন উপাত্তটি ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে সঠিক। তার মানে তোমরা ওই 136 আর 37 পেজে যে পয়েন্টগুলো দেখছো না, ওই যে 3টি বাহু রয়েছে, তারপরে দেখো দেয়া রয়েছে 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, এই যে এইগুলাই কি থাকবে, অপশনে থাকবে। তো যখন কোনটা সঠিক তখন অবশ্যই অপশনে এই অপশনগুলোর ভেতরে একটা সঠিক অপশন তুমি ওখানে পেয়ে যাবে, যদি এই 6টা পয়েন্ট মুখস্থ থাকে। এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পড়বেই, 100% কমন পড়বে এখান থেকে। তাহলে যদি সঠিক জিজ্ঞেস করে তাহলে এখানকার 6টার ভিতর যে কোনো একটা অপশন দিয়ে রাখবে। আর যদি বলে যে সঠিক নয়, ভালো করে খেয়াল করো, প্রশ্ন এইভাবে হতে পারে, সঠিক নয়, তখন কি করবে, ওরা কিন্তু 3টা অপশন দিয়ে রাখবে, 3টা অপশন দিয়ে রাখবে। আর সঠিক এখানকার 3টা অপশন দিয়ে রাখবে, আর একটা অংশ ভুল তথ্য দিয়ে রাখবে। তাহলে তখন সঠিক নয় হলে এই ভুল তথ্যটাকে আমরা অ্যান্সার করব। আশা করি বুঝতে পেরেছ। এটা গেল ত্রিভুজের ক্ষেত্রে। এখন এর পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কনের জন্য স্বতন্ত্র কতটি উপাত্ত প্রয়োজন। একই রকম প্রশ্ন, খেয়াল করো যে সর্বনিম্ন কতটি উপাত্ত জানা থাকলে একটা চতুর্ভুজ আঁকা যাবে। এভাবে প্রশ্ন হতে পারে যে চতুর্ভুজ আঁকা যায়। এবার কিন্তু চতুর্ভুজ কি লিখছি বলো তো, চতুর্ভুজ আঁকা যায় কতটি উপাত্ত জানা থাকলে। অথবা প্রশ্ন এভাবে বলতে পারে যে সর্বনিম্ন কতটি স্বতন্ত্র উপাত্ত, যাই বলো, মানে উপাত্তের কথা আসলে এটা মনে রাখবা, স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে একটা চতুর্ভুজ আঁকা যায়। তখন অ্যান্সার আসবে কতটি বলো তো, তখন অ্যান্সার আসবে 5টি। অর্থাৎ 5টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। এখন চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কোন পয়েন্টগুলো মুখস্থ করব, আমি অবশ্যই তোমরা 144 পেজ বের করে ফেলবা, টেক্সট বুকের 144 পেজ। এই 136-37 এতটুকু বললেই হচ্ছে, তারপরে আর একবারে 144 পেজে চলে যাবো। আমরা 144 পেজে পড়বো। দেখো আমি একটু বই দেখানোর চেষ্টা করি, ক্যামেরা দেখো, এই যে এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, 4টা বাহু 1টি কোণ, 4টি বাহু 1টি কর্ণ, 3টি বাহু 2টি কর্ণ, 3টি বাহু এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু 3টি কোণ। এই 5টা উপাত্ত জানা থাকলে আমরা নির্দিষ্ট একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এই 5টা উপাত্ত কী হবে, অবশ্যই আমার মুখস্থ থাকবে। এবং প্রশ্ন কী হবে বলো তো, প্রশ্ন এভাবে করা হবে, এইটাই প্রশ্ন করা হবে, অথবা প্রশ্ন এভাবে হবে, নিচের কোন উপাত্তটি, এবার ত্রিভুজের জায়গায় কি চলে আসবে বলো তো, চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে সঠিক অথবা সঠিক নয়। যখন সঠিক তখন এই আমরা এখানে যে 5টা পয়েন্ট মুখস্থ করলাম, এই 5টার যে কোনো একটা অপশনে থাকবে। আর যদি সঠিক নয় থাকে তাহলে এখানকার 3টা থাকবে এবং একটা ভুল তথ্য দেওয়া থাকবে, অবশ্যই সেটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ত্রিভুজ গেল, চতুর্ভুজ গেল। এর পরের যে অংশটা প্রশ্ন হবে সেটা হচ্ছে সামান্তরিক থেকে প্রশ্ন হবে। আমি সামান্তরিক প্রশ্নটা একটু তোমাদেরকে নোটই করে দেবো, একটু সুন্দর করে একটু তুলে নিবা সামান্তরিকের বিষয়টা। সামান্তরিকের বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বইয়ে অত ভালো করে লেখা নেই, এই কারণে সামান্তরিক অংশটা আমরা বেশ ভালো করে তুলে নেব। এই অংশটা পড়ে ফেললে দেখা যাবে যে ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে জ্যামিতি অংশে। তাহলে দেখো প্রশ্ন করা হবে সামান্তরিক অঙ্কনের জন্য ন্যূনতম
কতটি উপাত্ত প্রয়োজন, উপাত্ত প্রয়োজন, এটা প্রশ্ন। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি? এখানে অ্যান্সার ত্রিভুজ আঁকতেও যতটি, সামান্তরিক আঁকতেও ততটি, 3টি। এখন কোন কোন উপাত্ত দেয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে 6টা পয়েন্ট মুখস্থ রাখবো, চতুর্ভুজের ক্ষেত্রে 5টা পয়েন্ট, আর সামান্তরিকের ক্ষেত্রে 3টা পয়েন্ট মুখস্থ রাখবো। যে এই 3টা পয়েন্ট যদি মনে থাকে তাহলে আমাদের কী হবে, আমরা যে কোনো সামান্তরিক অঙ্কন করতে পারবো। তাহলে উপাত্ত 3টি কী কী, অর্থাৎ কী কী দেয়া থাকলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে উপাত্ত, প্রথম উপাত্ত দেখো যে 2টি বাহু ও একটি কোণ যদি দেওয়া থাকে, অর্থাৎ কোনো সামান্তরিক অঙ্কন করার ক্ষেত্রে 2টি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে, একটি কোণ, আচ্ছা 2টি বাহু ও একটি কোণ, এটা এখানে বলা যেতে পারে সংলগ্ন বাহু বলতে পারে ওরা, অর্থাৎ পাশাপাশি 2টা বাহু। আর তারপরে দেখো 2টি কর্ণ, 2টি কর্ণ ও একটি কোণ দেয়া থাকবে, 2টি কর্ণ ও একটি কোণ। আর 3 নাম্বার যেটা, একটি বাহু ও 2টি কর্ণ। তাহলে বলে ফেলি, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সামান্তরিক অঙ্কনের জন্য ন্যূনতম কতটি উপাত্ত প্রয়োজন? উত্তর 3টি। কোন কোন উপাত্ত? অর্থাৎ 2টি বাহু ও ওই বাহু সংলগ্ন, মানে বাহুর অন্তর্ভুক্ত কোণ, অথবা 2টি কর্ণ ও একটি কোণ, এবং একটি বাহু ও 2টি কর্ণ। অর্থাৎ এই উপাত্তগুলো দেওয়া থাকলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে পারবো। তাহলে এখানে প্রশ্ন কীভাবে হবে বলো তো? ওই যে আগের প্রশ্নগুলো, দ্বিতীয়বার যে প্রশ্নগুলো দেখেছি ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রে একইভাবে ওরা বলবে যে সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক বা কোন উপাত্তটি সঠিক নয়। যখন সঠিক নয় তখন 3টে অপশন থাকবে আর একটা ভুল দেওয়া থাকবে, আর যখন প্রশ্ন করবে সঠিক তখন একটা দিয়ে রাখবে, আর বাকি 2টা কী করবে বলো তো? বাকি 3টা ওরা ভুল দিয়ে রাখবে। তাহলে এই প্রশ্ন, এই উপাত্তগুলো, এই তথ্যগুলো যদি আমাদের জানা থাকে, অবশ্যই জ্যামিতিতে আমাদের ভালো একটা প্রিপারেশন বিল্ড আপ হবে। ওকে, জ্যামিতিকেই এতটুকুতেই শেষ? এতটুকু শেষ হলে কি এখান থেকেই মানে 7টা প্রশ্ন হবে? অবশ্যই না। এখান থেকে বড় যে তুমি 1টা 2টা প্রশ্ন, এই 3টা তথ্য থেকে 1টা 2টা প্রশ্ন কমন পেয়ে যাবা। এর পরের যে অংশটা আমরা পড়ব, সে অংশটা আমরা পড়ব বলতে তোমরা পড়বা, কারণ এখানে আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা উপপাদ্যের শীট দিয়েছিলাম। আনফর্চুনেটলি 2026 সালে এসে আমরা সম্পাদের প্রস্তুতি নিতে গিয়ে আসলে উপপাদ্যের শীটটা ওইভাবে দেওয়া হয় নাই, এই কারণে অত্যন্ত দুঃখিত। তবে শীট থাকলে তোমাদের বেশ আজ উপকার হতো। তো কোনো সমস্যা নেই, আমরা ওটা কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমি যে তথ্যগুলো পড়তে বলি, এই তথ্যগুলো টানা মুখস্থ থাকলে অবশ্যই বেশ ভালো করব। আজকে ক্লাসটা আমি অবশ্যই রাতের ভেতর দিয়ে রাখবো ইনশাল্লাহ। তোমরা কী করবা? অবশ্যই সকালে এটা পড়ে ফেলবা। তাহলে এখানে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, এখন ত্রিভুজ চতুর্ভুজ চলে গেলো, এখন আমরা বৃত্ত নিয়ে কথা বলবো। বৃত্তে আসলে কোন বিষয়গুলো মনে রাখবো? বৃত্তে মনে রাখবো, আমি একটা স্যাম্পল দেখাই, তারপরে বাদবাকিগুলো তোমরা এভাবে পড়ে নেবা। বৃত্তে মনে রাখবো কি? দেখবা বৃত্তে 153 পেজ 153 এইভাবে লেখা আছে যে উপপাদ্য 17 এইভাবে লেখা আছে। লেখে এখানে যে লাইনটা সাথে লেখা আছে, আমরা এই লাইনটাই মুখস্থ রাখবো। কি মুখস্থ রাখবো? যে দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্য বিন্দুর সংযোজক সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব, সংযোজক রেখাংশ বা সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, এটা। তো এখান থেকে আমি একটু বলি আসলে এখান থেকে প্রশ্ন কেমন হবে। হ্যাঁ, ওরা কি করবে, এখান থেকে এতটুকু অংশ সম্পূর্ণ অংশ দিয়ে
টান দিয়ে রাখবে, তোমার উত্তর হবে শুধু কতটুকু, এতটুকু মুখস্থ রাখতে হবে। তাহলে এই প্রশ্নটা একটু বুঝে পড়ার সময় বুঝে পড়লে মনে থাকবে। বলতেছে কি ওরা, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। তার মানে কি, এইটা একটা বৃত্ত, এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কথা বুঝো। তো বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা, ব্যাস কোনটা, যে যেটা কেন্দ্র দিয়ে যায়, মানে যে যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা কিন্তু ব্যাস, ব্যাস। আর অন্য যেটা যাবে, মনে করো এইটা এটা, এই প্রত্যেকগুলাই কিন্তু কি এক একটা জ্যা, অর্থাৎ বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে জ্যা বলে। তাহলে এটা জ্যা, এটা জ্যা, এটা জ্যা, এটাও জ্যা, তবে এটার আর একটা নাম হচ্ছে ব্যাস। এটা আমরা কিভাবে মনে রাখবো, এটাও আসবে, সেটা কি, যে বৃত্তের বৃহত্তম জ্যাই হচ্ছে ব্যাস, বা বলা যেতে পারে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, যেটা বলো আর কি। আচ্ছা, তো এখন ওরা বলতেছে কি, যে বৃত্তের এই কেন্দ্র আর যে ব্যাস ভিন্ন, অর্থাৎ এইটা ব্যতীত, এই যে এই ব্যাস, এইটা ব্যতীত যে কোনো জ্যা এর মধ্যবিন্দু, তার মানে এই একটা জ্যা, মনে করো এ বি, এটা সি ডি, এটা একটা জ্যা, মনে করো ই এফ, এটা একটা জ্যা। তো বলতেছে যে কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সরলরেখা, এই যে এইটার সংযোগ রেখাংশ অবশ্যই কী হবে, এই জ্যায়ের উপর লম্ব হবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ হবে। তাহলে 90 ডিগ্রি কোণ বা লম্ব হবে, এটা মাথায় রাখবো। তাহলে এখানে বলতেছে যে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা, মানে এই এ বি বা সিডি বা ইএফ জ্যার মধ্যবিন্দু আর এই বৃত্তের কেন্দ্র যদি তুমি একটা সরলরেখা দিয়ে যোগ করে দাও, তাহলে ওই সরলরেখাটা অবশ্যই ওই জ্যায়ের উপরে কী হবে বলো তো, লম্ব হবে। তাহলে আমরা পড়বো শুধুমাত্র কতটুকু, এতটুকু পড়বো। এগুলা কোনটা পড়বো, তাহলে এইভাবে এইগুলা যদি জানা থাকে অবশ্যই এমসিকিউ অনেক ভালো করে যাবে, আমাদের জ্যামিতীয় অংশ অনেক ভালো করতে পারবো। তাহলে এখানে লম্ব 17 নম্বর উপপাদ্য গেল। ঠিক 18 নম্বরে গিয়ে পড়বো। 18 নম্বরে গিয়ে পড়ার আগে আমরা 154 পেজের অনুসিদ্ধান্ত 1 আর 2 পড়ে ফেলবো। একটু ভালো করে খেয়াল করো, অনুসিদ্ধান্ত 1 আর 2 পড়ে ফেলবো 154 পেজের। অনুসিদ্ধান্ত 1 আর 2 কি বলতেছে, যে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। তার মানে বৃত্তের যে কোনো জ্যা, মনে করো এই একটা বৃত্ত, এইবার তো আগেরবার দেখলে এইভাবে, এখন এই যে কোনো দুই বিন্দু, এটাও একটা কিন্তু জ্যা, মনে করো এ আর বি, এই যে এটা কেন্দ্র। তো বলতেছে কি, ওরা বলতেছে যে জ্যা, বৃত্তের যে কোনো জ্যার লম্ব দ্বিখণ্ডক, তার মানে এই জ্যাকে যে কেউ যদি লম্ব দ্বিখণ্ডিত করে লম্ব, মানে এই জ্যার উপর লম্বও হবে, আবার এটাকে দুই ভাগে ভাগও করবে, তখন অবশ্যই এইটা কই দিয়ে যাবে, অবশ্যই এটা কেন্দ্র দিয়ে যাবে, অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে যদি এটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ লম্ব হয়, এই জ্যার উপর যদি লম্ব হয়, এটাই বলতেছে। তাহলে অবশ্যই এটা বলবো যে বৃত্তের যে কোনো জ্যা এর জ্যার লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, এটা পড়বো। তাহলে এখানে কেন্দ্রগামী ওয়ার্ডটা আমরা ভালো করে পড়বো। আচ্ছা, যে কোনো সরল রেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তার মানে এটা একটা, মনে করো বৃত্ত, অনুসিদ্ধান্ত কত, এটা অনুসিদ্ধান্ত 2, 154 পেজের অনুসিদ্ধান্ত 2। তার মানে যে কোনো একটা সরলরেখা কি করবে, মনে করো যে কোনো একটা সরলরেখা একটা বৃত্তকে যে ছেদ যখন করে, তখন এই যে একটা বিন্দু আর এই একটা বিন্দু, অবশ্যই দুইটা বিন্দুতে কি করবে, ছেদ করতে পারে। 2 এর অধিক বিন্দুতে কখনো সরলরেখা ছেদ করতে পারে না। তুমি বলতে পারো যে স্যার আমি একটা বৃত্ত আঁকালাম, এরপরে দেখেন আমি কি করি, এইটা এই যে ছেদ করছে 1 2 3 4, এখন বলো তো এইগুলার কি তুমি সরলরেখা বলবা? অবশ্যই সরলরেখা বলা যায় না। সরলরেখা বলা যায়? অবশ্যই না। তাহলে সরলরেখা কোনটা, যে এটা সরলরেখা, তাহলে এটা কি করছে বলো তো, এটা আর এটা দুইটা বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, একটা বৃত্তকে ছেদ করেছে দুইটা বিন্দুতে। ওকে, তাহলে এইরকম আমরা কি পড়বো, উপপাদ্য 18তে কি পড়বো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এই কথাটা কি বোঝায়, তার মানে মনে করো এটা একটা যদি বৃত্ত হয় এবং এই কেন্দ্র থেকে যদি মনে করো এই জ্যা এবং এই যে দুইটা জ্যা, মনে করো এ বি আর সিডি, এই দুইটা যদি কেন্দ্র থেকে সমান দূরে থাকে, তার মানে কেন্দ্র থেকে এইটুকের দূরত্ব এবং এইটুকের দূরত্ব, এটা যদি 5 হয় এবং এটা যদি 5 হয়, তাহলে এই এ বি আর সিডি অবশ্যই পরস্পর সমান হবে, এ কথাই বলছে অবশ্যই। তাহলে আমরা কি বলবো, যে সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরে, তার মানে এই দুটো যদি সমান হয় এরা সমদূরে থাকবে, 5 হবে। আবার এটাও বলা যায় যে এরা যদি সমদূরে থাকে তাহলে এই দুটো কী হবে অবশ্যই পরস্পর সমান হবে। তাহলে এইভাবেই পড়বো। ওকে, এরপরে 19 নম্বর উপপাদ্যে কী পড়বো, ওই যে উপপাদ্যের লাইন আছে ওটাই কিন্তু পড়বো, ওটাই করবো। তার মানে 19 নম্বর লাইনেই পড়বো। দেখো বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। যে কথা বললাম যে কেন্দ্র থেকে
এইটুক আর এইটুকের দূরত্ব যদি সমান হয় তাহলে এই দুটো জ্যা পরস্পর অবশ্যই কী হবে, সমান হবে। দেখবে যে এখানে উপপাদ্য 19 লেখে যে কথাটা পাশে লেখা আছে সেই লাইনই আমরা পড়ে ফেলবো। এরপরে অনুসিদ্ধান্ত 3 পড়বো 155 পেজের। সেটা কি বলছে, যে আগেই বলে ফেলেছি আমরা যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই জিনিসটা আবার ক্লিয়ার করে দেখো যে এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে যখন ছেদ করে একটা সরলরেখা সেটাই জ্যা, অর্থাৎ বৃত্তের যে কোনো দুই বিন্দুর ছেদকারী হচ্ছে ওইটা হচ্ছে জ্যা। তাহলে এটা হচ্ছে জ্যা, এটা জ্যা, এই যে এটা জ্যা, সবগুলো হচ্ছে জ্যা। এইভাবে যেটাই এখন মানে দুটো বিন্দুকে সংযোগ করলে সেটা কি হয়ে যাবে, অবশ্যই জ্যা হবে সেটা। আচ্ছা, তো এখন বলতেছে কি যে এই জ্যাগুলার ভিতরে সবচেয়ে বৃহত্তম কোনটা হবে, যে জ্যাটা কই দিয়ে যাবে বলো তো, কেন্দ্র দিয়ে যাবে। এটা সবচেয়ে বৃহত্তম জ্যা, অর্থাৎ এটার এত বড় আর কেউ হবে না। তার মানে এইটা যত যাবে, এটা অবশ্যই মাঝেরটার চেয়ে আস্তে আস্তে কী হতে থাকবে, ছোট হতে থাকবে। এই বিষয়গুলো আমরা অবশ্যই জানি। তাহলে অনুসিদ্ধান্ত 3 এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে উপপাদ্যগুলো এইভাবে পড়ে যাবো। এইভাবে আমরা কত দূর পড়বো আসলে, এভাবে পড়বো দেখো। এরপরে 20 উপপাদ্য পড়বো। এই 20 উপপাদ্যের প্রশ্নটা যে কী গুরুত্বপূর্ণ, মানে আমি একটু লিখি যদি, তাহলে একটু ভালো করে তাকাও। আসলে জ্যামিতি অংশ প্রস্তুতি নিতে হলে আমাদেরকে উপপাদ্য 20-এর কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কথা দুইটা অবশ্যই কী করব, মনে রাখবো। দেখো ওরা বলতেছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তার মানে আগে একটা বৃত্ত অঙ্কন করি। মনে করো এইটুক আর এইটুক কেটে নিলাম, তাহলে এইটা হচ্ছে একটা চাপ, বৃত্তের একটা চাপ। আচ্ছা, তো এই যে এইটা হচ্ছে কেন্দ্র, তো বৃত্তের চাপ এখান থেকে আর এখানে কি করছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হলো। আর এই যে এইটা আর এইটা কি হয়ে গেল, যে বৃত্তের উপরের যে কোণটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তো এখন তোমরা খেয়াল করে দেখবা 20 আর হচ্ছে, আচ্ছা উপপাদ্য 20 যেটা, এটা আমরা খুব ভালো করে পড়বো কি, যে মনে রাখবো যে এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরে যে কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন হয়েছে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, এইটার অর্ধেক হবে। মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা অবশ্যই 45 ডিগ্রি। প্রশ্ন কীভাবে হতে পারে, এরকম একটা চিত্র দিবে তোমাদেরকে। মনে করো যে এরকম একটা মানে চাপ, এটা কেন্দ্র, এটা একটা চাপ, এরকম দিয়ে রাখছে, আর ওরা কী করবে, মনে করো এরকম দিয়ে রাখবে। তারপরে তো বলবে যে এটা মনে করো 60 ডিগ্রি হলে এইটা কত, এই যে এই কোণের মান কত, এই কোণের মান জিজ্ঞেস করবে। তখন মনে করো এ বি সেইভাবে দিয়ে রাখছে ওরা। এরপর প্রশ্ন করবে যে কোণ এ বি সি ইকুয়াল টু কত, তাহলে এই কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ তার অর্ধেক, তাহলে এটার মান অবশ্যই 30 ডিগ্রি আসবে। তাহলে প্রশ্ন এভাবে হতে পারে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা একটা প্রশ্ন। আচ্ছা, আবার বলতে পারে যে এইরকমভাবে প্রশ্ন করতে পারে যে এটার মান কত, এটা আবার প্রশ্ন করতে পারে যে মনে করো যে বৃত্তস্থ কোণ মানে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ কিন্তু দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বড়, কেন্দ্রে যেটা উৎপন্ন হয় দ্বিগুণ। আচ্ছা, এখন প্রশ্ন কীভাবে করতে পারে, মনে করো যে এটাই দিয়ে রাখছে 30 ডিগ্রি দিয়ে রেখে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে এটা ও, তাহলে কোণ এ ও সি, এভাবে বলতে পারে যে কোণ এ ও সি ইকুয়াল টু কত, তখন অবশ্যই এই কোণ এ বি সি যে 30 ডিগ্রি ওই মানটা দিয়ে রাখবে। তাহলে এ ও সি কত হবে বলো তো, এ ও সি হবে এই 30-র দ্বিগুণ, অর্থাৎ 30 গুণন 2 ইকুয়াল টু 60 ডিগ্রি আসবে। এটা আমরা অবশ্যই মাথায় রাখবো, মনে রাখবো, যেটা 60 ডিগ্রি আসবে।